আমাকে এবার বেরোতে হবে গো গিন্নি। আজও বেশ অনেকগুলো বড় বড় মাছ উঠেছে। যাই, বাজারের দিকে রওনা দিই। আমার নাম গিরিশ। পেশায় আমি একজন জেলে মাঝি। রোজ এই ভোর রাতে আমি নদীতে গিয়ে মাছ ধরি, আর তারপর বাজারে গিয়ে সেই মাছগুলোকে বিক্রি করি। মাছ বিক্রি করে যা টাকা উপার্জন হয় সেটা দিয়ে আমাদের সংসার চলে। এই কদিন আমার ব্যবসা বেশ ভালোই চলছে। আজকাল বেশিরভাগ লোকই প্রায় আমার থেকে মাছ কিনছে। এর পিছনের আসল রহস্য হলো আমার মাছের স্বাদ। আমি আগে যেখান থেকে মাছ ধরতাম সেখানে মাছ খুবই কম উঠত, আর ওই মাছ খেতে অতটাও ভালো হতো না। কিন্তু যখন থেকে আমি ওই কালো জলা দিঘি থেকে মাছ ধরা শুরু করেছি, তখন থেকে আমার ব্যবসা প্রায় আকাশ ছুঁয়েছে। কারণ ওই কালো জলা দিঘিতে আমি ছাড়া আর কেউই মাছ ধরতে যায় না। শুনেছি নাকি লোকে ওখানে যেতে ভয় পায়। এর কারণ ঠিক জানি না, তবে আমার মনে ভয় নেই। তাই আমি রোজ ওখানে গিয়ে মাছ ধরি, আর তাই ওখানকার ভালো ভালো মাছও আমার জালে ধরা পড়ে। বলতে গেলে আমি একাই একমাত্র জেলে মাঝি যে ওই কালো জলা দিঘি থেকে মাছ ধরে এনে বাজারে বেচে। আর তাই আজকাল গোটা বাজারে আমার মাছ বিখ্যাত আর সুস্বাদু হয়ে উঠেছে। বুঝলি নরেন, আজকেও বেশ ভালোই ব্যবসা করলাম। আজকে গিন্নিকে গিয়ে বলবো জমিয়ে রান্না করতে। সে তো দেখতে পাচ্ছি, কিন্তু তোর মাছে এমন কি আছে বলতো যা আমাদের মাছে নেই? এটাই তো আমার আসল রহস্য রে। বল না গিরিশ, বল না কি রহস্য। আমিও একটু দেখি, তোর মতন যদি বেশি পয়সা রোজগার করতে পারি। বলতে পারি, তবে এ কথা শুধু তোর আর আমার মাঝেই থাকবে। একদম একদম, আমি কাউকে ফাঁস করব না, তুই বল এবার। আসলে আজকাল সবাই যেখান থেকে মাছ ধরে সেখান থেকে আমি আর ধরি না। আমার কাছে এমন একটা জায়গার সন্ধান আছে যেখানে লোক তো দূরের কথা, কোনো জীবজন্তুও যায় না। মাছ ধরার জন্য একেবারে ফাঁকা আর খাসা জায়গা। কি বলিস রে? তা আমাকেও বল, আমিও তোর মতন দু পয়সা যদি রোজগার করতে পারি। ঠিক আছে, তবে জায়গাটার ব্যাপারে তুই কিন্তু কাউকে বলবি না, না হলে দেখবি দুদিন পরে আবার বাকি জায়গার মতো ওখানেও জেলেদের ভিড় হয়ে গেছে। তখন আর আমাদের মাছ বিশেষ হয়ে থাকবে না। আরে না রে বাবা, না না, তুই একদম চিন্তা করিস না, আমি কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তবে আজকে রাতে তুই তোর জাল আর বাকি সব জিনিসপত্র নিয়ে আমার বাড়ি চলে আসিস। ওখান থেকে আমরা দুজন একসাথে মাছ ধরতে বেরোবো, বুঝলি? বেশ বেশ, ঠিক আছে। আজকের মতো আমার মাছ বেচা শেষ, তাই আমি দোকানপালা বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি। বুঝলে গিন্নি, আজও বেশ ভালো ব্যবসা হয়েছে। যেতে না যেতে সব মাছ একেবারে শেষ। বাহ বাহ, এ তো খুব ভালো খবর গো। তা আজ রাতে বেশ জমিয়ে রান্না করব, অনেক দিন ভালো মন্দ কিছুই খাইনি। আরে গিন্নি, তুমি যে আমার মুখের কথাটা কেড়ে নিলে গো। আমিও তো এটা বলবো ভাবছিলাম।
আজকে রাতে বেশ জমিয়ে কষা মাংস রান্না করবে, বুঝলে? এই গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে গো। এই 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 যে এই যে আমি সঙ্গে করে এই সুবীরের কাছ থেকে মুরগি একেবারে কাটিয়ে এনেছি। তুমি এখন এটা নিয়ে বেশ করে মশলা টশলা মাখিয়ে রেখে দাও, যাও। আচ্ছা বেশ, যাও তুমি এখন হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার বাড়ছি। যথারীতি আমি হাত পা ধুয়ে পেট ভরে খেয়ে নিয়ে একটা নিশ্চিন্তের ঘুম ঘুমালাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে নদীর পাশটা একটু দেখতে গেলাম। আজ রাতে এই দিকটায় মাছ ধরবো, আজও বেশ বড় বড় মাছ উঠবে মনে হচ্ছে। কালকেও বেশ জমিয়ে ব্যবসা হবে। উফ, গিন্নি গো, বেড়ে রেখেছ বেশ, মুখটা একদম ছেড়ে গেল গো। আজ কতদিন পর আমরা এত ভালো করে খাচ্ছি বলো? সেই কতদিন আগে মাংস খেয়েছিলাম, মাংসর স্বাদটাই মুখ থেকে চলে গেছিল। হ্যাঁ, তা যা বলেছ। আমি তাড়াতাড়ি করে খেয়ে দে মাছ ধরার সব জিনিসপত্র গুছিয়ে রেখে শুয়ে পড়লাম। নরেন, তুই ওই প্রান্তে যা, আমি এদিকটা দেখছি। ঠিক আছে ঠিক আছে, আজ বেশ অনেক বেশি বেশি মাছ ধরবো। তবে আমি তোকে যখন হাঁক দিয়ে ডাকবো ঠিক তখনই চলে আসিস কিন্তু, বুঝলি? এখন যা। এরপর আমি আর নরেন দুজনে মিলে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেলাম। মনে হয় জালে বড় মাছ ফেসেছে। গিরিশ ঠিকই বলছিল, এখানে সত্যি অনেক মাছ আছে। দেখি জালটা তুলি। এটা নরেনের আওয়াজ না? নরেন এভাবে চেঁচালো কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। নরেন, এই নরেন, নরেন! অনেক ডাকাডাকি করেও নরেনের তরফ থেকে কোনো জবাব মিলল না। আমি বেশ আরো কিছুক্ষণ ডাকাডাকি করলাম। নরেন, এই নরেন, নরেন! কি হলো কি জানি বাবা, এতবার করে ডাক দিচ্ছি তাতেও কোনো সাড়া দিচ্ছে না। না, যাই ওদিকটা দেখি একবার। আমি নৌকা নিয়ে ভেসে চললাম নদীর ওই প্রান্তে, যেখানে নরেনের থাকার কথা। গিয়ে দেখি ওখানে নরেন নেই, এমনকি ওর নৌকাটাও কোথায় যেন উধাও হয়ে গেছে। হঠাৎ লক্ষ্য করলাম চারিপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। একটা থমথমে ভাব গোটা পরিবেশটাকে যেন ঘুম পাড়িয়ে দিয়েছে। বাতাসে কেমন যেন একটা গুমোট ভাব, এমনকি
ঝিঝির ডাকটাও এখন দেখছি বন্ধ হয়ে গেছে। এই সংকেত কোনো অশুভ শক্তিকে স্বাগত জানানোর। আমার গাটা ভারী হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই দেখলাম দূর থেকে একটা নৌকা আমার দিকে ভেসে আসছে। নৌকাটা আমার কাছে এসে দাঁড়ালো। আমার চোখ বিস্ফারিত হয়ে উঠল। হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করলো। চোখের সামনে যা দেখছি, এটা কি আদৌ সত্যি? নৌকাটার মধ্যে পড়ে আছে একটা লাশ। কেউ যেন খুব রাগের সাথে নৃশংসভাবে হত্যা করেছে লোকটাকে। লাশটার মাথা নেই, তাই চেনাও দায় এটা কার লাশ। কিন্তু এখানে আমি আর নরেন ছাড়া আর তো কেউ আসেনি। তাহলে তাহলে এটা নরেনের লাশ। এ কি হলো রে নরেন? কি হয়ে গেল এটা? কে মারলো রে তোকে? কে মারলো? এটা এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। হ্যাঁ, কোনো শয়তানের কাজ। কোনো মানুষ কাউকে এরম নৃশংসভাবে খুন করে না। এটা কোনো অমানুষেরই কাজ। না না, আমাকে দেখছি এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নাহলে আমার আজ রক্ষে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। হঠাৎ আমার সামনের কিছুটা অংশের জলের মধ্যে কিছু যেন নড়াচড়া করতে শুরু করলো। না, এটা কোনো মাছ না, কেমন যেন একটা অস্বাভাবিক জলের তরঙ্গ খেলে যাচ্ছে। এটা কি হচ্ছে এটা? জলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা আজব দেখতে প্রাণী। বড় বড় দাঁত, শিঙি মাছের মতো বড় পাতলা গোঁফ, চোখটা ভয়ঙ্কর লাল, চোখের ফাঁক দিয়ে রক্তের মতো কিছু তরল গড়িয়ে পড়ছে। শরীরটা একটা দশাশায়ী পুরুষের। হাতের কিছুটা অংশ থেকে বেরিয়ে এসেছে মাছের ডানা। গায়ের রংটা অস্বাভাবিক। এরম অদ্ভুত ভয়ঙ্কর দেখতে জন্তু আমি আমার জীবনে এই প্রথমবার দেখছি। এর আগে আমি এরম অনেক গল্প আমি আমার ঠাকুরদার কাছ থেকে শুনেছি, যার মধ্যে এরম অস্বাভাবিক প্রাণীর উল্লেখ ছিল। তবে ভগবানের দয়ায় আজ জীবনে প্রথমবারের মতো এটির দর্শনও করে নিলাম। না 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 গিরিশ, ভয় পাস না, তোকে এখন ভয় পেলে চলবে না। পালানোর একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করেই বা পালাবো? বাকি সব কথা চুলোর দরে যাক। এখন আমাকে এখান থেকে পালাতে হবে, কারণ ওই দশাশায়ী ভয়ঙ্কর প্রাণীর কুদৃষ্টি আমার দিকে একভাবে আটকে আছে। যখন খুশি ও আমার উপর লাফিয়ে পড়তে পারে। নরেনকে যে এই হত্যা করেছে এতে কোনো সন্দেহ নেই। কি করে যে এই প্রাণীটির হাত থেকে বেঁচে পালাবো সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। কোনো উপায় খুঁজে না পেয়ে আমি জোর জোর চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও, কেউ কোথাও আছো, বাঁচাও বাঁচাও। আমার চেঁচানো শুনেই প্রাণীটি যেন আরো বেশি ক্ষেপে উঠল। এতক্ষণ সে আমার সামনে দাঁড়িয়ে ছিল, এবারে সে আস্তে আস্তে আমার কাছে আসতে শুরু করলো। আমি ভেবেই নিলাম যে আর হয়তো আমি বাঁচব না। আমার শেষ সময় এবার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে। প্রাণীটা এবারে একেবারে আমার কাছে এসে পড়েছে। আর কিছু ইঞ্চির তফাৎ,
তারপরেই ও আমাকে শেষ করে দেবে। আমি বেশ বুঝতে পারছি যে আমি এখনো বেঁচে আছি। চোখ খুলতেই দেখি গোটা পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। ওই ভয়ঙ্কর প্রাণীটি আর দাঁড়িয়ে নেই আমার সামনে। সব আবার যেন আগের মতো হয়ে গেছে। ঝকঝকে চাঁদের আলোয় গোটা নদী ঝলমল করছে। চাঁদের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম পূর্ণিমার আগমন। আজ পূর্ণিমা, গোটা চাঁদ উঠেছে আকাশের কোলে। এতক্ষণে এই দমবন্ধ করা পরিবেশটা পরিণত হয়েছে একটা মনোরম পরিবেশে। ভগবান, এই যাত্রায় তুমি আমায় বাঁচিয়ে দিলে, না হলে যে আর আমার রক্ষে ছিল না। লোভে পাপ আর পাপে মৃত্যু, এটা তুমি আজ প্রমাণ করে দিলে। আজকের পর থেকে আমি আর জীবনে কোনোদিনও লোভ করব না। আমি আমার নৌকা নিয়ে পাড়ের দিকে রওনা দিলাম। পরের দিন সকালে নরেনের লাশের অন্তিম সৎকারের জন্যে তার লাশ খাটিয়ায় চাপিয়ে হরির ধ্বনি দিতে দিতে নিয়ে যাওয়া হলো শ্মশানের দিকে। আমার শারীরিক আর মানসিক অবস্থা দুটোই ঠিক নেই, তাই আমার আর শ্মশানে যাওয়া হলো না। আমি আমার ঘরেতেই শুয়ে রইলাম। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক আমার কাছে এলো। তারপর বলল, বাবা, আমার নাম দুর্যোধন, আমি এ গায়ে থাকি। তোমার বউয়ের মুখ থেকে সবটাই শুনলাম। তুমি ওই কালো জলা দিঘিতে হয়তো না জেনেই গেছিলে, কিন্তু এ গায়ের প্রায় বেশিরভাগ লোকই ওই কালো জলা দিঘিতে যেতে ভয় পায়। তার কারণ ওই ভয়ঙ্কর জলপিশাচ। জানি হয়তো আমার কথাটা শুনে তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তাও বলছি, আজ থেকে প্রায় বহু বছর আগে এক রাখাল ছেলে খেলতে খেলতে ওই কালো জলা দিঘির কাছে চলে যায়। ওখানে এক তান্ত্রিক নদীর পাড়ে বসে ধ্যানে মগ্ন ছিল। ওই রাখাল বালকটির উপস্থিতিতে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। সে তখন ক্রোধে ফেটে পড়ে ওই ছোট্ট বালকটিকে অভিশাপ দিয়ে এক ভয়ঙ্কর জলপিশাচের রূপ দিয়ে দেয়। তারপর থেকে সে ওভাবেই চিরকালের জন্যে ওই নদীতে একটা জলপিশাচের রূপে থেকে যায়। ঘন অন্ধকার রাতে তার শক্তি দ্বিগুণ হয়ে যায়, আর সে তখন তার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তবে চাঁদের আলোয় সে একেবারে দুর্বল হয়ে যায়। তার তখন কোনো কিছু করারই ক্ষমতাটা থাকে না। একমাত্র আকাশে যখন চাঁদ ওঠে তখন ও কাউকে ক্ষতি করে না। কথাটা শুনে আমি তো পুরো অবাক। এমন কথা শুনে আমার কি বলা উচিত আমি জানি না, তবে শুনে বড়ই আশ্চর্য লাগছিল। বাস্তবের সাথে এই ঘটনা আমি মেলাতেই পারছিলাম না।
সে আবারও বলে উঠল, তোমারই মতো অনেকেই এর আগে মাছ ধরার লোভ নিয়ে ওই কালো জলা দিঘিতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। তবে ভগবান তোমার ওপর সহায় ছিল যে তোমার গায়ে একটাও আঁচড় অবধি লাগেনি। কাল পূর্ণিমা ছিল, চাঁদের আগমন আকাশে হতে না হতেই ওই পিশাচ তার শক্তি হারায়, আর তাই ও তোমার কোনো ক্ষতি না করেই পালিয়ে যায়। সব শুনে আমি বললাম, তা ওই তান্ত্রিক কি এখনো বেঁচে আছে? তা জানি না বাবা, সে বেঁচে আছে কি না সেটা জেনে কারই বা কি লাভ হবে বলো? তুমি আমার নিজের ছেলের মতো, তাই এত কথা তোমাকে বললাম। এবার আমি চলি বাবা, বুঝলে? ভুলেও আর কোনোদিনও ওই কালো জলা দিঘিতে যাবে না। এই বলে ওই বৃদ্ধ লোকটি ঘর থেকে বেরিয়ে চলে গেল। তবে যেতে যেতে এক অজানা ইতিহাস শুনিয়ে দিয়ে গেল, আর তার সাথে আমি আমার জীবনের সব থেকে বড় শিক্ষাটা পেলাম। জীবনের লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কে ওখানে? বলি কে রে, কে আছিস ওখানে? দেখি তো একবার। কত সুন্দর পরিবেশ! শহরের দূষিত বাতাস থেকে মুক্তি পেয়ে এই গ্রামের তাজা বাতাস নিয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আমি সেই কলকাতা থেকে আজ বীরভূমে এসেছি। আমি ইতিমধ্যে যেই জায়গায় আছি সেই জায়গাটার নাম হলো সিউড়ি। এই সিউড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। সিউড়ি শহরটি ব্রিটিশ আমলে তৈরি। শহর ঠিক বলাটা ভুল, কারণ এখানে চারিপাশে শুধু পল্লীগ্রামের দৃশ্য। বড় ফাঁকা মাঠ, ছোট ছোট কুঁড়েঘর
আর সারি সারি গাছপালা। এখানে প্রায়শই পর্যটকরা বক্রেশ্বর শক্তিপীঠ ও আরও অন্যান্য জায়গাগুলি দর্শন করতে আসে। কিন্তু আমি এখানে ঘুরতে আসিনি। এই সিউড়িতে একটা শ্মশান ঘাট আছে, বিশেষ করে যার জন্যে এখানে আসা। তার কারণ লোকে বলে ওই শ্মশান ঘাট রাতের বেলায় নাকি ভৌতিক রূপ নেয়, মাঝে মাঝে নাকি ওখানে ভূতের দেখা মেলে। তাই আদৌ এইসব কথা সত্যি না মিথ্যে সেটা দেখার জন্যই আজ আমি এখানে এসে পৌঁছেছি। দেখা যাক কি হয়। আমি ইতিমধ্যে আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, তবে ও এসব কিছুই জানে না। আমি ওকে শুধু বলেছি যে আমি এখানে ছুটি কাটাতে আসছি। গৌতম, এ গৌতম! আমার ডাক শুনে আমার বন্ধু গৌতম ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। আরে তুই আয় আয়, ভিতরে আয়। আসতে কোনো অসুবিধা হয়নি তোরে? আরে না না, কোনো অসুবিধা হয়নি। তা এতদিন পর তোর এই বন্ধুটার কথা মনে পড়লো? আগে কত করে বলতাম যে আয় আমাদের গ্রামটা ঘুরে যা, তুই আসতিস না। আমি তো ভাবছিলাম তুই হয়তো ইয়ার্কি মারছিস। আমি ভাবতেই পারিনি তুই সত্যি আসবি। না, আসল ব্যাপারটা বলা যাবে না। আরে না না, সেরম কিছু না রে। আসলে আগে তুই যতবারই এখানে আসতে বলেছিলি ততবারই কোনো না কোনোভাবে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই কদিন আমার আসলে ছুটি, তাই ভাবলাম যে তোর কাছ থেকে একটু ঘুরে যাই। তা বেশ করেছিস। ঠিক আছে, বাকি কথা পরে হবে। এখন যা, হাত মুখটা ধুয়ে নে, বিকেলে তোকে আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলের দিকে গ্রামটা ঘুরতে বেরোলাম। কিছুক্ষণ গ্রামটা ঘোরার পর আমরা একটা শ্মশানের সামনে এসে দাঁড়ালাম। শ্মশানটা কিছুটা পুরনো, আশেপাশে ঘন বন জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। কিছু কিছু জায়গায় লতানে গাছ উঠে গেছে। শ্মশানটা খুব বেশি বড় না, খুবই কম জায়গা নিয়ে অবস্থিত। সারাদিনে বোধহয় 2-1টা মরা পড়ে এখানে। আর গৌতম ভাই, এই শ্মশানটার মধ্যে কেমন যেন একটা থমথমে ব্যাপার আছে। সে তো থাকবে, এ শ্মশান যে বিখ্যাত। বিখ্যাত কেন? এই শ্মশান বিখ্যাত হবার কারণ আমি জানলেও সেটা গৌতমকে জানতে দিইনি, কারণ ও যদি জানতে পারে যে আমি এখানে ভূত খুঁজতে এসেছি তাহলে নিঘাত আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। এ শ্মশান বিখ্যাত হওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে। কি বিশেষ কারণ? সূর্য ডুবে যাবার পর এই শ্মশান ভুতুড়ে রূপ নেয়। তাই সন্ধেবেলার পর থেকে এখানে কেউ আসে না। লোকে বলে রাতের বেলায় এখানে নাকি মৃত মানুষের অতৃপ্ত আত্মারা তাণ্ডব চালায়। আমি এইসব খুব কমই বিশ্বাস করতাম। লোকের মুখে শুনে আমার বিশ্বাস হতো না যে ভূত বলে কিছু আসে। আমি ভাবতাম হয়তো এইসব গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু সেদিন কেলটু কাকার সাথে যেটা ঘটল, তারপর থেকে আমার সাথে সাথে গ্রামের প্রত্যেকটা লোকের মধ্যে এই শ্মশান ঘাটকে নিয়ে আতঙ্ক আরও বেড়ে গেল। কি বলছিস রে? মজা করছিস বল তুই? আমি জানি তুই খামোকা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। আমিও তোর মতন একদিন এরকম বলতাম, কিন্তু আমার সব ভুল ধারণা সেদিনকেই ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন অমাবস্যা রাতে আমাদের গ্রামে কালী পুজো ছিল। সবাই খুব আনন্দ ফুর্তি করেই কালী পুজো করছিল। গভীর রাত্রে যখন কালী পুজো শেষ হলো তখন প্রায় 1টা বাজে। এই গ্রামে কোনো রকম কিছু অনুষ্ঠান হলে এই গ্রামের লোকেরা সেটা নেশা করে উপভোগ করে, সে পুজোই হোক বা অন্য কিছু। সেদিনও ঠিক
এটাই হয়েছিল। মধ্যরাতে পুজো শেষ হবার পরে কেলটু কাকা একেবারে গলা অবধি মদ খেয়ে টলতে টলতে এই শ্মশানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। কাকা সেদিন এতটাই নেশা করে ফেলে যার জন্য শেষ অবধি কাকার কোনো হুঁশ জ্ঞান থাকে না। হঠাৎ কাকা এই শ্মশানের সামনে দিয়ে যাবার সময় থমকে দাঁড়িয়ে পড়ে। সে কিছু একটা দেখতে পায়, কোনো মানুষের মতন পিছন ফিরে দাঁড়িয়েছিল। কে কে ওখানে? বলি কে রে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ব্যাস, তারপর মনে হয় কাকা আর বেঁচে ছিল না। ততক্ষণে কাকার প্রাণ চলে গেছে। পরের দিন সকালবেলায় কাকার মাতাহীন দেহ এই শ্মশানের সামনে থেকে উদ্ধার করা হয়। বটে, তার মানে তুই মিথ্যে কথা বলছিস না, তাই তো? একদমই না। বেশ, তবে আমিও ভূত দেখব। আমি আজ রাতেই এখানে আসব। দেখি তোর কথা কতটা সত্যি আর কতটা মিথ্যে। খবরদার, এই কাজ করার চিন্তা তুই স্বপ্নেও করিস না। না, তুই সত্যি বলছিস কি না আমি এইটুকু শুধু দেখতে চাই। দেখ, তুই যথেষ্ট বড় ছেলে, ছেলে মানুষই করিস না। আমার কথা বিশ্বাস না হলে আর কটা দিন থেকে যা, কারোর না কারোর মৃত্যুর খবর পেয়েই যাবি। এখন চল, সন্ধ্যাতে চললো, বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। আরে তুই বুঝছিস না। না, আমি না বলেছি মানে না। চল এক্ষুনি বাড়ি চল। এরপর গৌতম জোর করে আমাকে তার বাড়ি ফিরিয়ে আনে। বাড়ি ফিরেও ও আর ওর বউ অনেক করে আমাকে বলল যে আমি যেন ভুলেও ওখানে যাবার দুঃসাহস না করি, তাহলে আমারও অবস্থা নাকি কেলটুদার মতো হবে। আমি জানতাম আমি কি করব, তাই মনের কথা মনে রেখে আমি রাত হবার অপেক্ষায় রইলাম। গৌতম আর গৌতমের বউ আলাদা ঘরে ঘুমাচ্ছিল, আর আমি একা ছিলাম পাশের একটা ঘরে। আমি শুয়ে শুয়ে সবার ঘুমানোর অপেক্ষা করছিলাম। শেষমেশ অনেকক্ষণ পরে সব একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমি আমার সঙ্গে আমার কেটোমিটারটা নিয়ে এসেছিলাম। আমি একটা টর্চ আর আমার কেটোমিটারটা নিয়ে বেরিয়ে পড়লাম শ্মশানটার দিকে। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে আমার কানে। হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে শ্মশানটার প্রতিটা কোণে। সব মিলিয়ে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার কেটোমিটারটা বের করে হাতে নিলাম। যন্ত্রটি থেকে তেমন কোনো ইন্ডিকেশন পেলাম না। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম শ্মশানটার ভিতরে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পায়ে কিছু একটা ঠেকল। আমি টর্চের আলো ফেলতেই দেখি একটা মুন্ডুর খুলি মাটিতে পড়ে আছে। বাকি কঙ্কালটা আর দেখতে পেলাম না। ও এই ব্যাপার, আমি খামোকাই ভয় পেয়ে গেছিলাম। ওই ঘটনাটাকে মনে হয় আমি একটু বেশিই গুরুত্ব দিয়ে দিয়েছি।
হঠাৎ K2 মিটারটা সিগন্যাল দিতে শুরু করলো। কি মিটার তো সিগন্যাল দিচ্ছে। সত্যি বলতে আমি স্বপ্নেও আশা করিনি যে মিটারটা সত্যি সত্যি সিগন্যাল দেবে। এটা দেখে আমি ভয় পেতে শুরু করলাম। এখানে আমি ছাড়া আর একটাও মানুষ নেই। না, গৌতম হয়তো সত্যিই বলছিল, তাহলে এখানে সত্যি সত্যি কোনো কালো ছায়া আছে। আর ভিতরে যাওয়াটা ঠিক হবে না, যাই বাড়ি ফিরে যাই। আমি ফিরে যাবার জন্যে শ্মশানের বাইরের দিকে রওনা দিলাম। কিছুটা গেছি, তারপর দেখলাম কিছুটা দূরে ঠিক মাঝামাঝি করে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা মাঝবয়সী লোক পিছন ফিরে দাঁড়িয়ে। ঘন অন্ধকারে ঠিক করে বোঝাও যাচ্ছে না এমন নির্জন ভুতুরে জায়গায় এত রাতে কে আসতে পারে। এখন তো গোটা গ্রাম ঘুমিয়ে আছে, তাহলে ইনি কে, আর কেনই বা এখানে এভাবে দাঁড়িয়ে? কে কে ওখানে? ভূত ভূত, বাঁচাও বাঁচাও! K2 মিটার বারবার সিগন্যাল দিচ্ছে। ততক্ষণে ভয় আমার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার সারা শরীরে যেন কোনো বল নেই। আমি কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। ওই প্রেত ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমার অবস্থা তখন শোচনীয়। পিছনের রাস্তা নেই, আর সামনে এগিয়ে গেলে ওই প্রেত আমাকে নিঃস্ব করে দেবে। আমি চুপ করে দাঁড়িয়ে নিজের মৃত্যুকে আসতে দেখছিলাম। শয়তান, তুই চলে যা এখান থেকে, যা যা বলছি। আজ হয়তো গৌতম না থাকলে আমি আর বেঁচে ফিরতাম না। মৃত্যুর দরজায় গিয়ে ফিরে আসার এক অন্য অভিজ্ঞতা হলো আজ। আমি উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নিয়ে বললাম, ভগবানের অশেষ কৃপায় আজ তুই এসে আমাকে বাঁচিয়ে নিলি। না হলে হয়তো আজকের পর থেকে আমিও এই শ্মশানে ভূত হয়ে ঘুরে বেড়াতাম। তুই যখন বাড়ি থেকে বেরোচ্ছিলিস তখন আমি তোকে দেখতে পাই। কিছুটা হলেও আন্দাজ করেছিলাম তুই কোথায় যাবি, তাই বাড়ি থেকে ৮ ঘাট বেঁধেই বেরিয়েছিলাম। তুই যখন শ্মশান থেকে বেরোবি তখন তোকে হাতে নাতে ধরব। কিন্তু যখন তোর চিৎকার করার আওয়াজ শুনলাম তখন দৌড়ে ঢুকে পড়লাম শ্মশানের ভিতরে।
তারপর ঢুকে দেখি ওই প্রেত তোকে মারবার জন্য তোর দিকে এগিয়ে আসছিল। আজ আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা যথেষ্ট। এরপর থেকে ভূতকে অবিশ্বাস করার ভুল কাজ আমি আর করব না।